10% তোমার ডায়েটারি আয়রনটা অ্যাবজর্ব হয়, may increase to 30% in iron deficiency anemia. আবার ডেফিসিয়েন্সিতে কিন্তু আবার এই অ্যাবজর্পশনটা বেড়ে যায়। হোয়াট ইজ দ্য পিকুলারিটিস অফ দ্য আয়রন অ্যাবজর্পশনের একটা পিকুলারিটিস যেটা অন্যগুলির মধ্যে নাই, এটার মধ্যে আছে। বলো তো দেখি আয়রন অ্যাবজর্পশনের পিকুলারিটিসটা কি, কেউ বলতে পারবা? Do you have any idea about the peculiarities of iron absorption? কেউ বলতে পারবা না, কেউ পড়াশোনা তো আয়রন অ্যাবজর্পশন তো তোমরা ইয়েতে পড়ে আসছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তো এটা পড়ানো হয়ে যাওয়ার কথা ফার্স্ট টপে। পিকুলারিটিস জানো না? আচ্ছা, তুমি যদি ইফ ইউ টেক মোর ফ্যাট, মোর প্রোটিন, অল আর অ্যাবজর্ব, মানে সবকিছু কিন্তু অ্যাবজর্ব হইতে থাকে, ঠিক কি না? তত খাবা তত ঢুকবে না শরীরে। জি ম্যাম। ফ্যাটি জিনিস। আচ্ছা, কিন্তু আয়রনের ক্ষেত্রে কিন্তু সেটা নাই। অনলি মানে ডিমান্ড অনুযায়ী তোমার এটা অ্যাবজর্পশন হবে। বাকিগুলো কিন্তু শেডিং হয়, শেড হয়ে চলে অনেকে, কিন্তু এই জন্যই তোমার মানে ইয়েতে ধরো তোমার ডেফিসিয়েন্সি হলো, তোমার একটা সিগন্যাল চলে যাবে, সেই তুমি ইন্টারেস্টেড, তখন তোমার অ্যাবজর্পশন হবে, কিন্তু বেশি সে নিবে না। বেশি নিলে কি হতে পারে? আয়রনের দেখো কি হয়, আয়রন বেশি হয়ে গেলে কি হয়, এটাকে কি বলি আমরা? আয়রন বেশি লোড হলে কি বলে? ওটা তো খারাপ। এটাকে কি ডিজিজ বলে? সিডেরোসিস। হ্যাঁ, কে জানে বলতেছিলা, বলো। ম্যাম সিডেরোসিস না ম্যাম? হিমোসিডোসিস। হেমোসিডেরোসিস কি না? আয়রন বেশি যদি চলে যায় সেটাও একটা ডিজিজ, ওইখানে মানুষ আবার পেশেন্ট মারা যায়, তখন কিন্তু আবার আয়রন ফেলায় দেওয়ার জন্য। একটা থ্যালাসেমিয়ার রোগী, এরা সবসময় ব্লাড দিতে দিতে কিন্তু ওদের আয়রনের ইয়েটা বেশি হয়ে যায়, ওদেরকে নিয়েও ডাক্তাররা টেনশনে থাকে, বেশি লোডও ভালো না। বললাম যে may increase iron absorption may increase to 30% in iron deficiency anemia. Anemia যখন থাকবে তখন এটা আবার বেড়ে যাবে, হাইপোক্সিয়াতে বেড়ে যাবে। and when stored iron is reduced, আমার বডিতে যে স্টোর আয়রনটা রিডিউস হয়ে গেলে তখনই কিন্তু এটার অ্যাবজর্পশনটাও বেড়ে যাবে, আদারওয়াইজ অ্যাবজর্পশন কিন্তু বাড়ে না। আচ্ছা, অ্যাবজর্পশন অফ দ্য আয়রন রেগুলেটেড বাই 3 মেকানিজম, মানে তিনটা মেকানিজম দিয়ে এটা রেগুলেশন হয়। মানে তুমি চাইলেই আয়রন খেয়ে ফেললা অ্যাবজর্পশন হবে সেটা না, তোমার ডিমান্ড থাকতে হবে। আচ্ছা, নাম্বার 1 রেগুলেট ডায়েটারি রেগুলেটর হচ্ছে এক নাম্বার হচ্ছে ডায়েটারি রেগুলেটর, নাম্বার 2 হচ্ছে স্টোর রেগুলেটর, নাম্বার 3 ইরাথ্রয়েড রেগুলেটর। তিনটা রেগুলেটিং ফ্যাক্টর আছে। মানে iron absorption is regulated by 3 mechanism. Number 1 is dietary regulator, number 2 is store regulator, number 3 হচ্ছে erythroid regulator, number 3 is the erythroid regulator. আচ্ছা, dietary regulator, large dietary iron intake absorptive cell resistant to iron uptake for several drugs. মানে শুনো, এখন তুমি খেলেই যে ইয়ে হবে সেটা না, ডায়েটের মধ্যে যেগুলো থাকে সব কিন্তু যে মানে অনেক বেশি পরিমাণে খেলা সেটার কিন্তু অ্যাবজর্পটিভ সেলটা রেজিস্ট্যান্ট থাকে টু আয়রন, আয়রনের প্রতি রেজিস্ট্যান্ট থাকে, যে সেল দিয়ে তুমি অ্যাবজর্পশন হবে। হ্যাঁ, এবং ডায়েটারি তুমি যদি ওষুধও খাও, আয়রনের ওষুধও খাও, সেটাও কিন্তু অ্যাবজর্পশন হবে না। আচ্ছা, স্টোর রেগুলেটর reduce, store regulator reduce iron store increases absorption. যখন স্টোরেজের আয়রনটা কমে যাবে তখন আবার বেড়ে যাবে অ্যাবজর্পশনটা। ইরাথ্রয়েড রেগুলেটর, unidentified signal communicates state of bone marrow erythropoiesis to intestine. এটা যখন ধরো যখন erythropoiesis, when erythropoiesis occurs, if they need the iron, they will give a signal
to the intestine that you absorb the iron. তখন সে সিগন্যাল দিবে তুমি আয়রনটাকে অ্যাবজর্পশন করো। আমি ডায়েটারির ক্ষেত্রে কি জানি বলছিলাম আমার খেয়াল পড়ছে না। ডায়েটারি হচ্ছে যে তোমার ডায়েটের মধ্যে তুমি যতই থাকুক না কেন, হ্যাঁ, অনেক পরিমাণে তুমি আয়রন খাইলা, ঠিক আছে, ডায়েটারি রেগুলেটর, কিন্তু তোমার যে ইন্টেস্টাইনাল যে those cells of the intestine through which the iron absorption they are resistant to iron uptake, তারা আয়রন আপটেকের প্রতি তারা রেজিস্ট্যান্ট থাকে, মানে তোমার বডি যদি না চায়, তোমার স্টোরেজ আয়রন যদি ডেফিসিয়েন্সি না থাকে, তোমার আয়রন কিন্তু রেজিস্ট্যান্ট, ওই সেলগুলি রেজিস্ট্যান্ট থাকবে আয়রন অ্যাবজর্পশনের প্রতি। এন্ড ফর সেভারাল ড্রাগস, এবং কিছু ড্রাগের জন্য তারা মানে যদি আয়রন না থাকবে ড্রাগের ভিতরে ইয়ের মধ্যে, এগুলি কিন্তু রেজিস্ট্যান্ট থাকে যাতে তোমার আয়রনটা অ্যাবজর্পশন না হয়। এটাই হলো তিনটা রেগুলেটর। হ্যাঁ বলো ম্যাম, ইরেথ্রয়েড রেগুলেটরটা আরেকবার একটু বললে। এটা হচ্ছে ধরো when erythropoiesis occur, if they need, when they need the iron, বডিতে কমে গেছে, হ্যাঁ, তখন তুমি কি করবে, তখন এটা আনআইডেন্টিফাইড, এখন পর্যন্ত আইডেন্টিফাই হয় না এই সিগন্যালিং ফ্যাক্টরটাকে, এটা সিগন্যাল দিবে, হ্যাঁ, একটা আনআইডেন্টিফাইড সিগন্যালস গো টু দা ইন্টেস্টাইন এন্ড টেল দেম প্লিজ অ্যাবজর্ব আয়রন, এবং ওই ইন্টেস্টাইনে যাবে সিগন্যালটা এবং সে বলবে যে তুমি এখন আয়রন অ্যাবজর্পশন করো। বুঝাইতে পারলাম? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, তাহলে দেখো ডায়েটারি রেগুলেটর ডায়েটের মধ্যে থাকলেই যে হবে সেটা না, কারণ তোমার ওই সেল ইন্টেস্টাইনাল সেল যেগুলি দিয়ে অ্যাবজর্পশন হবে সেটা রেজিস্ট্যান্ট থাকে। স্টোর রেগুলেটর, যদি তোমার স্টোরেজে কমে যায় তখন সে আবার বলবে যে না আমার দরকার বেশি, তখন আবার সে আবার অ্যাবজর্পশন করাবে। আবার যদি বেশি থাকে সে সিগন্যাল দিবে না যে আমার দরকার নাই, অ্যাবজর্পশন করার দরকার নাই। ইরেথ্রয়েড রেগুলেটর হচ্ছে গিয়ে ইরেথ্রোপয়েসিসের সময় একটা মানে একটা এখন পর্যন্ত এটা সিগন্যাল যে ফ্যাক্টর যেটা সেটাকে এখনো আইডেন্টিফাই করা যায় না, কে যায় বলে, সে একটা সিগন্যাল পাঠায় যে তুমি এখন অ্যাবজর্পশন করো, আমার আয়রনের দরকার, আমার ইরেথ্রোপয়েসিস হচ্ছে, আমার এখন আয়রনের দরকার। ম্যাম, এখন আসো, স্টোরটা কমে গেলে কি হ্যাঁ। ম্যাম অ্যাবজর্পশনটা বেড়ে যায়? হ্যাঁ হ্যাঁ, স্টোর কমলে তো সে ইয়ে দিবে যে তুমি Signal আমাকে দিবে। এখন পাঠাও আয়রন অ্যাবজর্পশন, কারণ আয়রন বেশি হইলেও কিন্তু খুব খারাপ, বডি নিতে পারতেছে না, বডির ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা ইয়ে তো একটা সেল দেখা যায় কিনা দেখো তো, এই সেলটা দেখা যায়? ম্যাম আর একটু বাম দিককে নিয়ে আসলে ভালো হতো। বাম দিকে? আরে আমার ফ্যানের ঠেলায় কিছু দেখা যায় না, দেখা যায় কিনা দেখো। জি ম্যাম, ঠিক আছে এবার। জি ম্যাম। আচ্ছা এখানে দেখো একটা সেল দেখা যাচ্ছে বড়। জি ম্যাম। জি ম্যাম। এটা ধরো দিস ইজ দা এপিক্যাল সারফেস, এপিক্যাল মানে বুঝছো তো, আর জি ম্যাম। এটা হলো যেটা বেজোলেটারাল লুমেনের দিকে সারফেস। থাকবে, যেটা লুমেনের হ্যাঁ, দিকে যেটা থাকবে lumen সেটা এর দিকে। এপিক্যাল। এগুলি তোমরা কন্ট্রোল করো, তোমরা ইউ হ্যাভ মানে তোমরা চিন্তা করো না, ইউ হ্যাভ নো পাওয়ার অফ থিংকিং, লেস পাওয়ার অফ থিংকিং ইউ হ্যাভ, মানে তোমাদের চিন্তা করার শক্তিটা কম, এই জন্য তোমরা মনে রাখতে পারো না। এটা মনে মনে কল্পনা করবা, যখনই পড়ার একটা ইয়ের মধ্যে যাবা। এটা হচ্ছে এপিক্যাল, এই সাইডটা দেখো এখানে কতগুলো ব্রাশ বর্ডারের মতো আছে, দেখা যাচ্ছে ব্রাশ বর্ডার, হ্যাঁ এখানে দেখো। আচ্ছা দিস ইজ দ্য এপিক্যাল, এই ছবিটা তোমরা নিশ্চয়ই ফিজিওলজির বইতে পাবা, দেখে নিও। এপিক্যাল মেমব্রেন, এখানে একটা ট্রান্সপোর্টার আছে DMT1, এটার নাম কি বলো তো দেখি? DMT1 দিয়ে কি বোঝায়? তোমরা পড়ে আসছো ফিজিওলজিতে। DMT1 এটা এই ট্রান্সপোর্টারটা থাকে হচ্ছে এপিক্যাল মেমব্রেনে, এটার নাম কি বলো? ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার, ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার বলা হয়, ডি বড় হাতের, এম বড় হাতের, টি বড় হাতের। DMT1 এটা হচ্ছে ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার। এটা তোমার থাকছে হচ্ছে এই পাশে তোমার এই এপিক্যাল মেমব্রেনে,
এখানে একটা এনজাইম সিস্টেম আছে, সেটার নাম হচ্ছে ফেরিক রিডাকটেজ। এই এপিক্যাল মেমব্রেনের এই যে তোমার DMT1 যে ট্রান্সপোর্টারটা, এখানে একটা এনজাইম সিস্টেম আছে, সেটা হচ্ছে ফেরিক রিডাকটেজ। ফেরিক রিডাকটেজ। আচ্ছা, এই ফেরিক রিডাকটেজটা কি করে, যদি কোনো, এটা কোন ফর্মে, ইন হুইচ ম্যাম এটা কি ফর্ম? বলছেন, এনজাইম কি ম্যাম? এনজাইম ফেরিক রিডাকটেজ। ফেরিক, আমাদের আয়নটা কোন ইয়েতে ইয়ে হয়, অ্যাবজর্পশন হয়? Dietary-তে- ফেরাস ফর্মে। ফেরাস ফর্মে অ্যাবজর্ব হয়, আর Ferrous- ডায়েটারিতে হ্যাঁ, থাকে হচ্ছে ফেরিক। এখন ধরো আমাদের Yes, ডায়েটের মধ্যে ferric। যেটা আসছে সেটা ফেরিক ফর্মে থাকে। সেটা যদি ধরো তোমার অ্যাসকর্বিক অ্যাসিড বা কোনো না পাইলো, ভিটামিন সি না পাইলো, ইয়ে না পাইলো, তখন সে এই এনজাইমটা দিয়ে ফেরিক থেকে ফেরাস হয়ে যাবে। বুঝাইতে পারলাম? ফেরিক রিডাকটেজ এই এনজাইমটা আছে। তোমরা তোমরা আরো ভালো, এখন লেটেস্ট আরো সুন্দর সুন্দর ছবি পেতে পারো, দেখে নিও। হ্যাঁ, সেটা আর কি। তাহলে অ্যাবজর্পশন অকার্স কোথায় কোথায় হয় বলো তো? অ্যাবজর্পশনটা আয়রনের কোন জায়গায় হয়? Where the absorption of the iron occurs? হ্যাঁ, কোথায়? এই অ্যাবজর্পশন, এই লিভারের কথা কে বললো? ম্যাম Iron. এন্টারোসাইটস হয় ম্যাম, এন্টারোসাইটস এর মধ্যে হয় ম্যাম। আরে অ্যাবজর্পশন occurs in the duodenum and upper intestine. upper intestine by the process। আচ্ছা, এটা হচ্ছে কি ডিউডেনামে বেশি হয়, আপার যেটা ইন্টেস্টাইনের মধ্যে, মোট কথা ডিউডেনামের মধ্যে বেশি হয়। আচ্ছা, two distinct iron transporter carry iron at luminal border and basolateral surface। বেসোলেটারে একটা আছে ট্রান্সপোর্টার, আর এপিক্যাল মেমব্রেন একটা আছে। দুইটা মানে আমাদের আয়রন ট্রান্সপোর্টার আছে। এপিক্যাল ট্রান্সপোর্টারটা আমি তো বললাম, এটার নাম হচ্ছে DMT1, যেটা হচ্ছে এটার সাথে কাপল টু এনজাইম ফেরিক রিডাকটেজ। হ্যাঁ, রিডাকটেজ ট্রান্সফার আয়রন টু সেল অফ ইন্টেস্টাইন। এটা কিন্তু ফেরিক রিডাকটেজের জন্যই কিন্তু এটার সাথেই কিন্তু, এই ট্রান্সপোর্টারের সাথেই কিন্তু অ্যাটাচ থাকে এনজাইম সিস্টেমটা। আচ্ছা আচ্ছা, এখান থেকে যখন আয়রনটা এই ট্রান্সপোর্টারটা দিয়ে, তো দিস ট্রান্সপোর্টার DMT1 এটা সেলের ভিতরে ঢুকলো। দেখো সেলের ভিতরে ঢুকে গেল কিন্তু আয়রনটা। এখন আমার কি হবে? এখন তো আমার ফেরাস ফর্মে ভিতরে ঢুকে গেল। এই এখন বেসোলেটাল মেমব্রেনে আসলো কিছু আয়রন, সাম আয়রন, সব কিছু না। সাম আয়রন কামস থ্রু দ্য বেসোলেটাল কাম ইনটু দ্য বেসোলেটাল ট্রান্সপোর্টার ফেরোপ্রোটিন। বেসোলেটারে যে ট্রান্সপোর্টার থাকে সেটার নাম হচ্ছে ফেরোপ্রোটিন। ফেরোপ্রোটিন বেসোলেটাল মেমব্রেনে কাপল উইথ প্রোটিন হেফেস্টিন। a form of ferrooxidase। আচ্ছা, এটা এই যে এপিক্যাল মেমব্রেনে থাকে হচ্ছে ট্রান্সপোর্টারটা অ্যাটাচ থাকে হচ্ছে গিয়ে ফেরিক রিডাকটেজের সাথে, আর বেসোলেটাল মেমব্রেনে যেটা থাকে সেটা হচ্ছে হেফেস্টিনের সাথে। within the cells of intestine, এখন কিছু তো আমার এই যে বেসোলেটাল মেমব্রেনের যে ইয়েটা ফেরোপ্রোটিন, এটা একটা ট্রান্সপোর্টারের নাম। সেটা দিয়ে তো তোমার ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসলো, তোমার অ্যাবজর্ব হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, কিছু সাম আয়রন উইদিন দ্য সেলস অফ দ্য ইন্টেস্টাইন থেকে গেল, সেলের ভিতরে থেকে গেল। সেগুলি কি করে? ম্যাম হেফেস্টিন যেটা আছে সেটা কি ম্যাম ফেরিক কে ফেরাসে কনভার্ট করতেছে? না না না, সেটা এটার কথা একটা ফেরো অক্সিডেজ, এটা বলতে পারো ফেরো অক্সিডেজ। এটা এই ফর্ম অফ ফেরো অক্সিডেজ। এটা ফিগারটা আরেকবার দেখালে ভালো হতো। ফিগারটা আরেকবার একটু দেখালে ম্যাম, ফিগারটা একটু নিচের দিকে যে বেসোলেটারাল এরিয়াতে, এখানে ম্যাম এটা কি ম্যাম Fe3+ যেটা আছে ফেরোপ্রোটিন। এই ট্রান্সপোর্টার নাম হচ্ছে ফেরোপ্রোটিন।
আর এটার সাথে হেফেস্টিন। আরেকটা জিনিস টার্ম আছে হেপসিডিন, এটা কিন্তু এটা আমাদের ফার্মাকোলজির বইতে নাই, এটা আমি পাইছি হচ্ছে ডেভিডসনটা দেখে নিও, যাদের ডেভিডসন আছে বাসার মধ্যে দেখে নিও হেপসিডিন। হ্যাঁ, এটা আরেকটা জিনিস আমি বলবো, হেপসিডিন একটা কথা, হেপসিডিন আসে। এইটা কিন্তু আমার মানে হেপসিডিন, ফেরোপ্রোটিন, হেপসিডিন এটা হলো কি হাই হেপসিডিন, এটা কিন্তু আগের ইয়েতে ছিল, এটা টার্মটা আসলে হেপসিডিন হওয়ার কথা, হেপসিডিন 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 হেপসিডিন, এটা ফেরোপ্রোটিনটা অ্যাটাচ থাকে হেপসিডিন এর সাথে। হ্যাঁ, আরেকটা টার্ম হচ্ছে হেপসিডিন, এটা মনে রাখবে। এখানে হচ্ছে হেফেস্টিনের সাথে ফেরোপ্রোটিনটা অ্যাটাচ থাকে হচ্ছে হেফেস্টিনের সাথে। আর আরেকটা টার্ম কিন্তু হেপসিডিন, তোমরা দুইটা টার্মের সাথে গন্ডল করে ফেলো না। হ্যাঁ, ফেরোপ্রোটিনটা অ্যাটাচ থাকে হেফেস্টিনের সাথে, HEPHAESTIN, হেফেস্টিন। হ্যাঁ, আরেকটা টার্ম আমি পাইছি এখানে একটা জিনিস বুঝতেছি না ম্যাম, যদি আমাদের আয়রনটা হচ্ছে যে ম্যাম ফেরিক থেকে ফেরাস ফর্মে অ্যাবজর্ব হয়, তাহলে এটা ফেরোপ্রোটিন দিয়ে যখন বেজোলেটারাল মেমব্রেনে ম্যাম অ্যাবজর্ব হচ্ছে, তখন সেটা আবার এই ম্যাম ফেরিক ফর্মে কিভাবে গেল? ফেরিক ফর্মে সে অ্যাবজর্ব হয়ে যখন বাইরে আসলো সেল থেকে, তখনই কিন্তু ফেরিক ফর্মে সে ইয়ে হয়, মানে এটা ফেরিক, মানে ওখানে তো ম্যাম ফেরাস হিসেবে অ্যাবজর্ব হইছে। শোনো, সেল থেকে বের হয়ে আসলো, বের হয়ে শূন্য, দেখো ছবি ফিগারটা দেখো, কি ম্যাম ফিগারটা দেখো, বের হয়ে এসে কিন্তু ফেরাস থেকে ফেরিক হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? এটা ফেরাস, এটা তোমার ম্যাম হ্যাপাস্টেন এইগুলোর ফাংশনটা কি ম্যাম? এখানে হেপসিডিন এগুলোর কাজটা কি এখানে ম্যাম? এগুলো ওই যে কনভার্ট করে ফেরিক থেকে ফেরাস থেকে ফেরিক, এই আর কি কনভার্সনের জন্য এটা। ম্যাম দুটাই কি ম্যাম বেজোলেটারে থাকে? তখন ফেরিক থেকে ফেরাস আবার যখন বেড হবে তখন আবার ফেরাস থেকে ফেরিক, এইটাই তো তোমাদেরকে দুই রকম। আচ্ছা, এটার সাথে দুইটা ট্রান্সপোর্টারের সাথে দুইটা সিস্টেম আছে। একটা এপিক্যালে হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ফেরিক রিডাক্টেস, আর এটার সাথে আর ইয়েতে হচ্ছে গিয়ে বেজোলেটারালে যেটার নাম সেটা হচ্ছে গিয়ে ফেরোপ্রোটিন, যে ট্রান্সপোর্টার সেটার সাথে অ্যাটাচ থাকে হেফেস্টিনটা ইয়ে থাকে, অ্যাটাচ থাকে। এগুলো দুইটার দুই ফাংশন। এখন আরেকটা টার্ম হেপসিডিন, এটা কিন্তু আমি আমার ইয়ের বইতে পাই নাই, আমি পাইছি যে এটা স্পেলিং হচ্ছে HEPCIDIN, হেপসিডিন। এই টার্মটা মনে রাখো, এটা ভেরি ইম্পর্টেন্ট। হেপসিডিন হেপসিডিন, এই টার্মটা মনে রাখো। কি বলছিলেন ম্যাম এটা? এটা আমি বলবো তোমাদেরকে বলবো। হ্যাঁ, আচ্ছা, তুমি এখন আসো উইদিন দা সাইটোপ্লাজমের মধ্যে আরো তো কিছু আমার রয়ে গেছে না আমার আয়রন, আমি তো বললাম সবগুলি তো অ্যাবজর্পশন হয় নাই। তারা কি করবে? iron is within the intestine. Iron is oxidized to ferric form and complexes to apoferritin to form ferritin, which is stored in mucosal cell. যে সেলের ভিতরে যেটা আমার আয়রনটা ঢুকলো সেটা কিন্তু আবার স্টোর হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাপোফেরিটিনের সাথে কমপ্লেক্স তৈরি করে সে ফেরিটিন হবে, ফেরিটিন হয়ে সে স্টোর হয়ে যাবে ইন্টেস্টাইনাল সেলের মধ্যে। মিউকোজাল সেল, যে সেলটার মধ্যে সে কিছু তো অ্যাবজর্ব হয়ে মানে চলে গেল তোমার সার্কুলেশনে, আর কিছু তো সেলের ভিতরে ঢুকে রইলো, সে কিন্তু সবগুলি কিন্তু যায় নাই। যেটা সেলের ভিতরে রয়ে গেল সে কিন্তু ফেরিটিন ফর্ম করলো, they converted into ferritin
বা along with the complex produce a complex with the apophyretin অ্যাপোফেরিটিনের সাথে ইয়ে হয়ে কমপ্লেক্স তৈরি করে সেটা কি তৈরি করে সেটা হচ্ছে ফেরিটিন তৈরি করে এবং and is lost when they are exfoliated এটা within 2 to 4 days 2 থেকে 4 দিনের মধ্যে এই যে ইন্টেস্টাইনাল মিউকোজালটা শেড হয়ে যায় সে কিন্তু ফেরিটিন হিসেবে রয়ে গেল এখানে এবং শেডিং এর পরে সেটা চলে গেল বের হয়ে চলে গেল and এইটাকে বলা হয় this term is known as mucosal block or ferritin curtain এটাকে বলা হয় এটা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয় what do you mean by mucosal block or ferritin curtain কারণ এটা কি হিসাবে রইলো যেটা ইন্টেস্টাইনাল সেলের ভিতরে যে আয়রনটা রয়ে গেল সেটা কিন্তু লুমেন থেকে সেলের ভিতরে ঢুকছে কিন্তু সেলের ভিতর থেকে কিন্তু আবার আমার ইন্টারস্টিশিয়াল স্পেসে বা সার্কুলেশন আমার গেল না রয়ে গেল কোথায় where it is remain they are remain in the intestinal mucosa as ferritin and they after mucosal shed যখন মিউকোজাল মানে এক্সফোলিয়েশন হয় মানে সেলগুলো এক্সফোলিয়েশন নতুন নতুন সেল তো তৈরি হয় এটাকে মিউকোসাল ব্লক আর আরেকটা কি বললেন ম্যাম কি বলা হয় ফেরিটিন কার্টেন CURTAIN কার্টেন ফেরিটিন কার্টেন অথবা মিউকোজাল ব্লক বলা হয় মানে কি এইটা দিয়ে আমার ব্লক হলো তোমার শরীরে সব আয়রন ঢুকে গেল না তোমাকে কিছু ব্লক করে দিল বুঝাইতে পারলাম জি ম্যাম আচ্ছা এই গেলে আয়রনের অ্যাবজর্পশন হলো সেই ইন্টেস্টাইনের মধ্যে মানে থেকে কিছু হলো শেড হয়ে চলে যাবে আর কিছু হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসে ঢুকবে তারপরে ব্লাড সার্কুলেশনে ঢুকে যাবে তারপরে চলে এখন ট্রান্সপোর্ট ইন ব্লাড ট্রান্সপোর্ট আমি তোমাকে আই উইল ডিসকাস অ্যাবাউট হেপসিডিন লেটার আগে এটা ট্রান্সপোর্টটা দেখো এরপরে কোথায় যাবে নরমাল সেরাম আয়রন লেভেল ইজ কত 10 to 30 মাইক্রোমোল পার লিটার সেরামের ব্লাডের মধ্যে কতটুকু থাকে 10 to 30 মাইক্রোমোল পার লিটার আয়রন ইজ ট্রান্সপোর্টেড ইন প্লাজমা কার সাথে বাইন্ড করে যায় বলো দেখি এবার আয়রনের যে এটা সেটা কার সাথে বাইন্ড করে সাথে হ্যাঁ ট্রান্সফেরিনের সাথে iron is stored transported in plasma bound to a beta globulin এটা হচ্ছে beta globulin ট্রান্সফেরিন কোথায় সিনথেসাইজ হয় বলো এই ট্রান্সফেরিনটা লিভারে তাহলে দেখো লিভার ডিজিজে তোমার কত কিছু হইতে পারে এটারও ডেফিসিয়েন্সি হইতে পারে আচ্ছা each transferrin molecule each transferrin molecule binds to atom of ferric iron and is normally 1/3 saturated আচ্ছা এখন আমরা যদি এটাকে ধরি তোমার একটা ছবি আমি একটু আঁকি দেখি আয়রনের ট্রান্সফেরিনটাকে আঁকি ধরো দেখো দেখা যাচ্ছে কিনা দেখো এটা হচ্ছে ট্রান্সফেরিন ধরো এটা ট্রান্সফেরিন একটু সুন্দর করে বড়টাতে আঁকি দাঁড়াও ট্রান্সফেরিনটা এরকম থাকে দেখো এরকম থাকে দিস ইজ ট্রান্সফেরিন দেখা যাচ্ছে এই দুইটা চাঁদের মতো দেখো চাঁদের মতো এরকম থাকে 1/3 মানে 3 ভাগের 1 ভাগ কিন্তু অ্যাটাচ হয় ফেরিক আয়রনের সাথে এটা হচ্ছে আয়রন দেখো এই যে দেখো আয়রন এইভাবে থাকে এই আয়রন এইভাবে আর এটা হচ্ছে আমার ট্রান্সফেরিন এই যে এরকম চাঁদের মতো দুইটা অর্ধচন্দ্র পাশাপাশি মানে অ্যাটাচ থাকে না যমজ দুই বাচ্চা যদি একত্রে অ্যাটাচ হয়ে থাকে শরীরের সাথে শরীরে দেখো না কত পরে আলাদা করে এইরকম আর কি এই দেখো আয়রন তাইলে এই এরকম থাকে এটার সাথে অ্যাটাচ হবে 1/3 এই একটা ট্রান্সফেরিনের 1/3টা কিন্তু স্যাচুরেটেড হয় আচ্ছা
ট্রান্সফারিন বাউন্ড ম্যাম আয়রন আয়রন দ্বারা স্যাচুরেটেড হয় ম্যাম। হ্যাঁ আয়রন দিয়ে তো স্যাচুরেটেড হয় 1/3 মানে 1/3 অ্যাটাচ হবে ওটার সাথে। ট্রান্সফারিন বাউন্ড আয়রন কামস মেইনলি ফ্রম mononuclear phagocyte। এই ট্রান্সফারিনটা আসছে কোথা থেকে? mononuclear phagocyte following breakdown of RBC and only little from the iron absorbed by intestine। আচ্ছা, এগুলি এত কিছু, এটা যেটা আয়রন নিয়ে যে সমস্ত ট্রান্সফারিন থাকে বেশিরভাগই ব্রেকডাউনের পরে হয়, থাকে, আর বাকিগুলি ইন্টেস্টাইন দিয়ে যে আয়রনটা আসে সেটা। আচ্ছা, আয়রন স্টোরস কোথায় স্টোর থাকে বলো? ভেরি ইম্পর্টেন্ট। টিস্যুর মধ্যে হচ্ছে ম্যাম লিভারে আর হচ্ছে বোন ম্যারোতে। সবচেয়ে বেশি কোথায় থাকে আয়রন? ওই মায়ের একটা দিমু হিমোগ্লোবিন। আচ্ছা, হ্যাঁ, 2/3 of the total iron is in circulation as hemoglobin। হিমোগ্লোবিনের মধ্যে সবচেয়ে বেশি। দেখো একটা ফিগার আছে কিনা, দেখো একটা পিরামিড দেখা যাচ্ছে। জি ম্যাম। এই দেখো পিরামিডের নিচে দেখো সবচেয়ে নিচে হচ্ছে হিমোগ্লোবিন 65%। দেখো পিরামিডের একদম নিচে 65%। দেখো একটা পিরামিড এঁকে সবচেয়ে নিচে দিবা 65% হচ্ছে হিমোগ্লোবিন। তারপরে হচ্ছে তোমার ফেরিটিন হিসেবে কোথায় থাকে? ম্যাম ফেরিটিন হিসেবে থাকবে হচ্ছে যে ম্যাম লিভারে লিভার টিভারে থাকবে, টিস্যুতে থাকবে, যেটাই হোক টিস্যু। কত পার্সেন্ট থাকবে ম্যাম? এটা 29% টিস্যু আয়রন, যেটা ফেরিটিন। আমরা এর আগে বললাম না ফেরিটিন হিসেবে মিউকোজাতে থাকে, এটা হচ্ছে টিস্যুতে যেটা সেটা হচ্ছে ফেরিটিন। এটা 29%। মায়োগ্লোবিন মনে হয় মাসেলে ম্যাম। হ্যাঁ, মাসেলের মধ্যে থাকবে না ম্যাম মায়োগ্লোবিন? হ্যাঁ যেটাই হোক, মায়োগ্লোবিনের থাকে হচ্ছে 4%। মায়োগ্লোবিন মানে মাসেল, মায়োগ্লোবিন মানে মাসেলে যেটা থাকে সেটা হচ্ছে 4%। আর এনজাইমের মধ্যে থাকে 2%। পিরামিডের একদম উপরে যেটা থাকবে সেটা হচ্ছে 2% হচ্ছে এনজাইমের মধ্যে। এইটা সুন্দর করে যদি ফার্মাকোকাইনেটিক্স অফ দ্য আয়রন লিখতে দেয় তাহলে কিন্তু একেবারে অল্প অল্প করে সব কিন্তু লিখতে হবে এ পর্যন্ত, আয়রন এক্সট্রিশন পর্যন্ত। হ্যাঁ, এখন তাহলে একটা পিরামিড এঁকে সবার নিচে দিবে 65% হচ্ছে হিমোগ্লোবিন, তারপরে টিস্যুর মধ্যে হচ্ছে 29%, উপরে লিখবা মায়োগ্লোবিন 4%, আর এর মধ্যে দেখবে একদম পিরামিডের চূড়ায় 2% হচ্ছে তোমার কি কোনটাতে থাকে? এনজাইমের মধ্যে থাকে। এনজাইম, হ্যাঁ এনজাইমের মধ্যে একদম আগার মধ্যে। আচ্ছা, আয়রন এক্সক্রিশন, আয়রন কিভাবে এক্সক্রিশন হয় বলো দেখি? একদম বিপদে ফেলে দিলাম। এটা হলো there is no mechanism for excretion of কোনো মেকানিজম না এক্সক্রিশন, এটাই তো ডেঞ্জারাস। স্মল অ্যামাউন্টস 0.5 to 1 milligram per dl leave body through formation of mucosal cell containing ferritin। এটা কি মিউকোসাল ব্লক যেটা আছে সেটার মাধ্যমে শুধু এক্সক্রিট হচ্ছে? হ্যাঁ কিছু ওইটা তো চলে যায়, ওইটা কিছু ওইভাবে শেডিং হয়ে যায়। এই জন্য তো আমরা ডিমান্ড অনুযায়ী বডিতে কিন্তু ইয়ে হয়, মানে আয়রনের আয়রন অ্যাবজর্পশন হয়। হ্যাঁ, এই জন্যই small amounts such as 5 to 1 milligram per day leave body through this formation of mucosal cell। অনেকে বলে যে ম্যাম আয়রন কন্টেনিং ফুড যদি আমরা আমাদের কনস্টিপেশন হতে পারে, সেটা কেন হয়? এটা আয়রন কন্টেন্ট, এটা তো আমার খুব একটা ইয়ে না। হ্যাঁ, আয়রনের কনস্টিপেশনও হইতে পারে, ডায়রিয়া হইতে পারে, পরে বলবো। আয়রনের মধ্যে এগুলি দুইটাই আছে, শুধু যে কনস্টিপেশন সেটা না, ডায়রিয়া হয়। একটা হচ্ছে অ্যাস্ট্রিনজেন্ট এফেক্ট, একটা হচ্ছে অ্যাস্ট্রিনজেন্ট এফেক্ট, আর একটা হচ্ছে ইরিটেন্ট এফেক্ট। ইরিটেন্ট এফেক্টের জন্য মনে হয় ডায়রিয়া না? হ্যাঁ, অ্যাস্ট্রিনজেন্টের জন্য এটা হবে হয়তো কনস্টিপেশন। দুই রকমের, এক একজনের এক একটা, কার বডি কিভাবে হু রিঅ্যাক্টস হাউ উই ডোন্ট নো। এটা হচ্ছে গিয়ে পারসন টু পারসন ভ্যারি। সাম মে ডেভেলপ কনস্টিপেশন, সাম মে ডেভেলপ ডায়রিয়া। Trace amounts are excreted in bile, urine and sweat. Trace amount of the iron is excreted through bile, urine and sweat, and these losses accounts for no more than 1 milligram per day। মানে এই লসটা
যেটা আয়রনের লস হচ্ছে নট মোর দ্যান 1 মিলিগ্রাম পার ডে। আচ্ছা, এখন আসো হেপসিডিন। হেপসিডিন সম্বন্ধে একটু বলতে হবে। এইটা একটা ছবি দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আয়রন অ্যাভেল দেখা যাচ্ছে না ম্যাম। এবার? অন্ধকার। আচ্ছা দেখো এখানে তোমার এটা না দেখলে হবে, নিচের এটা আমি নন হিম আয়রন less than 5%, ঠিক আছে? আর হিম আয়রন 30%, যেটা হিম আয়রনটা অ্যাবজর্পশন হয়। হ্যাঁ, আয়রন অ্যাভেলেবল ফর অ্যাবজর্পশন। এখানে দেখো এগুলো হচ্ছে দুইটা পার্ট। দেখো এখানে দিস ইজ দা সেল, মানে মিউকোজাল সেল, যেটা আমার ইন্টেস্টাইনাল সেল। এখানে একটা দুইটা তিনটা চারটা, দেখো চারটা সেল। এটা আমি এই দুইটা সেলকে দেখাচ্ছি বডির মধ্যে আমার হেপসিডিন লেভেলটা কম, হেপসিডিনটা কম বডিতে। হ্যাঁ, আর আরেকটা দুইটা স্টেট দেখা, দুইটা সেলের হচ্ছে গিয়ে যখন হাই হেপসিডিন স্টেট যখন থাকে তখন এটা। এখন আমি তোমাদের বলছি, ধরো হাই হেপসিডিন স্টেটে যখন থাকে তখন কিন্তু আয়রনের অ্যাবজর্পশনটা কম হয়। হাই হেপসিডিন স্টেটে যখন থাকে তখন আয়রন অ্যাবজর্পশনটা কম হয়, আর লো হেপসিডিন স্টেটে যখন থাকে বডি তখন আয়রনের অ্যাবজর্পশনটা বেশি হয়। হাই হেপসিডিন স্টেট এটা কখন হয়? এটা হচ্ছে হাই হেপসিডিন লেভেলে যখন থাকে বডি তখন কিন্তু আয়রনের অ্যাবজর্পশনটা কমে যায়, আর লো হেপসিডিন স্টেটে যখন থাকে আয়রনের অ্যাবজর্পশনটা বেড়ে যায়। হেপসিডিন স্টেট কখন হয়? ইনফ্লামেটরি সাইটোকাইনেজের জন্য ইনডিউসড হেপসিডিন সিক্রেশন ফ্রম লিভার। ইনফ্লামেটরি সাইটোকাইনেজ ইনফ্লামেশনের সময় ইনফ্লামেটরি সাইটোকাইনেজ ইনডিউস করে হেপসিডিন সিক্রেশন ফ্রম দ্য লিভার। সো ফেরোপ্রোটিন ইন্টারনালাইজ তখন হয় কি? আমরা ফেরোপ্রোটিন কোথায় ছিল? কোন মেমব্রেনে ছিল ট্রান্সপোর্টারটা? বেসোলেটারাল মেমব্রেনে। হ্যাঁ, যখনই ইনফ্লামেটরি সাইটোকাইনেসটা বেড়ে যাবে, হ্যাঁ, ইনডিউস মানে ইনফ্লামেটরি সাইটোকাইনেসটা ইনডিউস করবে হেপসিডিন সিক্রেশন ফ্রম দ্য লিভার। লিভার থেকে হেপসিডিন সিক্রেশন করবে। এই হেপসিডিনটা কি করবে? ফেরোপ্রোটিনটাকে ইন্টারনালাইজেশন। আমরা যে জানি যে এই যে রিসেপ্টর অ্যাগনিস্ট দিলে কি হয়? ইন্টারনালাইজেশন অফ দা রিসেপ্টর হয়, তাই না? জি ম্যাম। অনেকদিন এটা ধরে ইন্টারনাল when occur inflammatory cytokinase, when the inflammatory cytokinase টা যখন বডিতে তৈরি হয় তখন ইনডিউস হেপসিডিন সিক্রেশন ফ্রম দা লিভার। হ্যাঁ, সো ফেরোপ্রোটিন ইন্টারনালাইজ মানে সেলের ভিতরে ঢুকে যাবে। বুঝাতে পারলাম? জি ম্যাম। হ্যাঁ, তো দেখো এই যে দেখো যখন ফেরোপ্রোটিনটা এই যে হেপসিডিন স্টেট, হাই হেপসিডিন স্টেট, এটা দেখো এটা হচ্ছে সবচেয়ে বেশি হেপসিডিন স্টেটে লেফট সাইডে। এই যে দেখো এটা হচ্ছে ফেরোপ্রোটিন। এই যে টিউবের মতো যেগুলো দেখতেছো এটা হচ্ছে ফেরোপ্রোটিন, এগুলো হলো ফেরোপ্রোটিন। আর এই ব্ল্যাক স্পট এগুলো হচ্ছে সব হেপসিডিন। এটা ব্লাড দিয়ে এসে লিভার থেকে ব্লাড দিয়ে এসে সে এটা স্ট্যান্ডার্ড সেলের মধ্যে এই হেপসিডিন ঢুকলো। সে যখন ঢুকে তখন এগুলি সব কি করে? সে ঢুকে কিন্তু এই ফেরোপ্রোটিনটাকে নিয়ে ভিতরে ঢুকে, এমনও ঢুকে খালিও ঢুকবে, আবার ট্রান্সপোর্টারটাকে ভিতরে ঢুকাই নিয়ে যায়। তো ট্রান্সপোর্টারটাকে ভিতরে ঢুকাই নিলে তখন আয়রন যেটা আমার এই এপিক্যাল মেমব্রেন থেকে অ্যাবজর্পশন হয়ে ভিতরে ঢুকে সেটা
ইয়ের মধ্যে ব্লাড সার্কুলেশন আর আসতে পারে না, সে এখানেই স্টাক হয়ে বসে থাকে সেলের ভিতরে। বুঝাতে পারলাম? আচ্ছা, আর লো হেপসিডিন স্টেটটা কোথায় হয়, কখন হয়? এনিমিয়া, হাইপোক্সিয়া, লো আয়রন স্টেট এটা। এখন ম্যাম এই যে তোমার ম্যাম ইন্টারনালাইজেশন বলছিলেন যে ম্যাম অফ দা রিসেপ্টর, কোন রিসেপ্টর গুলো ইন্টারনালাইজেশন করবে? না, ইন্টারনালাইজেশন যেমন ধরো তোমার আমরা বললাম না যে যেমন বিটা অ্যাগনিস্ট ড্রাগ গুলি দিলে পরে রিসেপ্টর, যেমন বিটা রিসেপ্টর গুলো ইন্টারনালাইজেশন হয়ে যায়। অ্যাগনিস্ট ড্রাগ বহুদিন ইউজ করতে করতে এটা ভিতরে ঢুকে যায় না সেলের ভিতরে। জি জি ম্যাম, এখানে কোন রিসেপ্টর গুলো? এখানে কি অ্যাপোপ্রোট, এখানে কি ম্যাম ফেরোপ্রোটিন এবং এখানে ডিএমপি হবে? ট্রান্সপোর্টার, এখানে হবে আচ্ছা, ট্রান্সপোর্টার। হ্যাঁ, জি ম্যাম। আমি তো এক্সাম্পল দিলাম যে অ্যাগনিস্ট ড্রাগ গুলো when agonist drug used for long time receptor will be internalized like this. Here the transporter is internalized. Which transporter? Ferroprotein internalized within the mucosal cell. সেলের ভিতরে এটা ভিতরে ঢুকে যায়। বিকজ এই যে দেখো, তোমরা খেয়াল করো এখানে দেখো, here this is the ferroprotein, this is the transporter, this is the basolateral transporter. এটা এটাকে ইউজ করে এটা ভিতরে ঢুকে যায়, এই যে ইন্টারনালাইজ হয়ে যায়। সাম আর ফ্রিলি কামস into the cell. এখানে তো ফ্রি অবস্থা কিছু থাকে হেপসিডিন সেলের ভিতরে। সাম আর along with the they uses the transporter and they internalize the ferroprotein. এই দেখো চলে আসলো। তার মানে যত বেশি হেপসিডিন রিলিজ হবে তোমার আয়রনের অ্যাবজর্পশনটা কমে যাবে। আচ্ছা, লো হেপসিডিন স্টেট কখন হয়? হাইপোক্সিয়া, এনিমিয়া, লো স্টোরেজ অফ দা আয়রন স্টোরেজ যখন কমে যায় তখন আবার এই যে আমরা আগে যেটা বলছিল যে সিগন্যাল, খুব সম্ভব এটাই হচ্ছে একটা সিগন্যাল হেপসিডিন। আমরা এখনো এটাই হচ্ছে সিগন্যাল তোমার হেপসিডিনটা কখন হচ্ছে ম্যাম? হ্যাঁ, স্টেট এটাই। ওই সিগন্যালের কথাটা তখন বলতো যে আমরা এখনো জানি না, কিন্তু লেটেস্ট যেটা এটা হচ্ছে হেপসিডিন রিলিজ হয় যখন ইনফ্লামেটরি সাইটোকাইনেসটা বেশি তৈরি হয় বডিতে, ইনডিউস করবে হেপসিডিনটাকে তৈরি করার জন্য লিভার থেকে। এটা একটা, কিন্তু এটা সিগন্যাল কথাটা এখন বলছে না, এখন এরা বলতেছে এটা হেপসিডিন স্টেট। হ্যাঁ, হেপসিডিন স্টেট। এটা ম্যাম এটা কখন লো হবে বললেন ম্যাম? এনিমিয়াতে লো হবে, কারণ হেপসিডিন যখন কমে যায় তখনই তো আয়রন অ্যাবজর্পশন বেশি হবে, কারণ ওইটা তো তখন বেজোলেটাল মেমব্রেনের মধ্যে তখন ফেরোপ্রোটিনটা থেকে যায়, এই ট্রান্সপোর্টারটা থেকে যায়, সে ভিতরেরটা ঢুকে না। যত বেশি বেজোলেটাল, the more the transporter present in the basolateral membrane, more iron will be absorbed. এখন because hepcidin uses the ferroprotein, uses the to enter into the mucosal cell and they internalize the ferroprotein. ভিতরে ঢুকাই দেয়, সেলের ভিতরে ঢুকাই দেয়। এইজন্য basolateral membrane will lack of transporter ferroprotein, so iron cannot enter into the circulation. ওটা ওই within the cell, they are stuck within the cell. সেলের ভিতরে থেকে যায়, তারপরে ফেরিটিন হয়ে পরে শেড হয়ে চলে যাবে। ম্যাম তাহলে তো ম্যাম হেপসিডিনটা বেশি হলে ম্যাম অ্যাবজর্পশনটা কম হওয়ার কথা না? কমে যাবে। না, হেপসিডিন বেশি হলে তো এটা ভিতরে ঢুকাই দিচ্ছে না, ওটা তো তোমার বেজোলেটাল মেমব্রেন থেকে সরাই নিয়ে চলে আসতেছে। জি ম্যাম, তুমি যাবে কি করে? অ্যাবজর্পশনটা কমে যাচ্ছে না? অ্যাবজর্পশন কমে যাবে তো। জি ম্যাম, তাহলে অ্যাবজর্পশন কমে গেলে হাই হেপসিডিনে তো ম্যাম অ্যানিমিয়া ডেভেলপ করার কথা। হ্যাঁ, হাই হেপসিডিনে তো আয়রন অ্যাবজর্পশন কমে যাবে। জি, তখন অ্যানিমিয়া করবে না? আয়রনের তো কমে গেলে আবার সে লো হেপসিডিন স্টেটে আসলে পরে আবার আয়রন অ্যাবজর্পশনটা হেপসিডিনের, হ্যাঁ, এই জন্যই তো তোমাকে দেখতে হবে এই যে ইনফ্লামেটরি সাইটোকাইনেসটা কেন তৈরি হইতেছে সেটাকে আমাকে বন্ধ করতে হবে। বুঝাইতে পারলাম? ইনফ্লামেশনটা কমলে আবার হেপসিডিনের স্টেটটা আবার কমে যাবে। বুঝাইতে পারলাম? তুমি এইখানে আয়রনের মধ্যে তুমি ওই যে দিয়ে কোনো লাভ হবে না তোমার, এই যে যত আয়রন দেয় না কেন তোমার ইনফ্লামেটরি স্টেটটাকে তোমারে কমায় ফেলতে হবে।
তোমার চিকিৎসা চালাই যেতে হবে ইনফ্লামেশন যাতে না হয়। বুঝাইতে পারলাম? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? ইনফ্লামেটরি স্টেট হওয়ার জন্যই তো ইনফ্লামেটরি সাইটোকাইনেস যেটা সেটা রিলিজ হয় হয়ে মানে লিভার থেকে হেপসিডিন রিলিজ করে, সিক্রেশন করায়। এখন এটা আমরা যদি ইনফ্লামেশনটা প্রিভেন্ট করতে পারি তাহলে দেয়ার উইল বি লো হেপসিডিন লো স্টেট, হিস্টিডিন স্টেট এবং হচ্ছে আয়রন অ্যাবজর্পশন ঠিকঠাক ভাবে হবে। আয়রন তখন আবার অ্যাবজর্পশনটা বেড়ে ঠিকভাবে যাবে। হবে। এখন তুমি যদি ইনফ্লামেশনটা না কমায়, ইফ ইউ ডোন্ট ট্রিট দ্য কেস অফ ইনফ্লামেশন, you only you give the iron, no, there will be no benefit of iron absorption. Iron absorption কোনো benefit হবে না। বুঝাইতে পারলাম? Can you understand? জি ম্যাম। You must treat the inflammation. First you treat the case of inflammation, then you give the iron. কিছু তাহলে কিছু ম্যাম জিনিস প্রশ্ন করলে পরে ক্লিয়ার হবে, ম্যাম চুপ করে তাহলে বসে তো থাকলে ম্যাম সেটা হবে না। অ্যানিমিয়া আর যে হাইপোক্সিয়া বললেন ওইটাতে তো ম্যাম তাহলে হ্যাঁ। হেপসিডিনটা ম্যাম বেশি কম থাকলে ভালো, তাহলে ম্যাম আয়রনটা বেশি অ্যাবজর্পশন না, হবে। এখন আমি তো বললাম হেপসিডিনটা ওই সময় কম থাকে আর কি, লো হেপসিডিন স্টেটটা অ্যানিমিয়াতে থাকে। এখন যদি অ্যানিমিয়ার সাথে যদি আবার ইনফ্লামেশন শুরু হয়ে যায় তাহলে কিন্তু আবার হাই হয়ে যাবে, হেপসিডিন লেভেলটা আবার হাই হয়ে যাবে। আর এটা হচ্ছে ধরো মানে অ্যানিমিয়াতে আবার লো থাকে হেপসিডিন লেভেলটা, এটাতে তো কোনো আমার ইনফ্লামেটরি ব্যাপার না। হ্যাঁ, অ্যানিমিয়া, হাইপোক্সিয়া বা লো আয়রন স্টেট এটা কি একটা ইনফ্লামেটরি কন্ডিশন? না ম্যাম। না ম্যাম, তাহলে না ম্যাম। তখন তখন হেপসিডিনের লেভেলটা ওই সময় একটু কম থাকে, দেখে যে অ্যাবজর্পশনটাও বেশি হয়। দ্যাটস অল। এটা হচ্ছে ব্যাপার। ভেরি কেয়ারফুলি লিসেন, এবং এটা ভেরি ইউ নেভার গো টু দ্য এক্সাম হল উইদাউট প্রিপেয়ারিং দ্য আয়রন অ্যাবজর্পশন। এটা আসে, প্রায় আসে। এটা ফার্মাকোকাইনেটিক্স অফ দ্য আয়রন, এটাও আসতে পারে। এখন আসো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে কি করবা? ট্রিটমেন্ট অবজেক্টিভস কি থাকা উচিত? What are the আয়রন সাপ্লিমেন্টেশন দিতে হবে সর্বপ্রথম। হ্যাঁ, এইটাই তো মাইকটা খাইলা। মেডিসিনে গেলে পরে পরীক্ষা দিতে গেলে এইটাই মাইকটা খাবা। আয়রন সাপ্লিমেন্ট তুমি প্রথমেই দিয়ে দিবা। ট্রিটিং দ্য আন্ডারলাইং কজ, তোমার কি কারণে আয়রন আগে ডায়াগনোসিস করতে হবে কজ কেন অফ দ্য হচ্ছে। ডেফিসিয়েন্সি। তুমি ডেফিসিয়েন্সির কজটা, ইফ ইউ ডোন্ট ট্রিট দ্য কজ অফ দ্য ডেফিসিয়েন্সি, you will never fulfill the your treatment goal. তুমি গোলে যেতে পারবা না, ট্রিটমেন্ট তোমার হবেই না, তোমার ট্রিটমেন্টই হবে না। ফার্স্ট ইউ ডিটেক্ট দ্য আন্ডারলাইং কজ অফ দ্য আয়রন ডেফিসিয়েন্সি। আচ্ছা, নাম্বার এরপর আছে টু গিভ আয়রন টু কারেক্ট এনিমিয়া এন্ড রিপ্লেস আয়রন স্টোর। আয়রন শুনো, আমার আয়রন স্টোর কত আছে কত থাকে সেটা আমার জানতে হবে। স্টোরেজ আয়রন, হ্যাঁ, স্টোরেজ আয়রন, আয়রন কিন্তু তুমি বেশি দিতে পারবা না। আয়রন কিন্তু ইউ নেভার গিভ আয়রন মোর, কারণ তাহলে আবার তোমার আরেকটা প্রবলেম হয়ে যাবে, হিমোসিডারোসিস, হিমোক্রোমাটোসিস, এগুলি খুবই খারাপ, সেটা আবার খারাপ। আয়রন স্টোরটাকে তুমি কভার করবা। ইউ ফার্স্ট ইউ ফুলফিল দ্য আয়রন স্টোরেজ, মানে যেটা আমার স্টোরেজে থাকার কথা সেটা ইউ ফিল আপ দ্য স্টোরেজ, দেন ইউ কারেক্ট দ্য হিমোগ্লোবিন পার্সেন্ট। এখন আমার হিমোগ্লোবিন লেভেল কত থাকা উচিত বডিতে? নরমালের চেয়ে কম থাকে, হ্যাঁ, মেল এবং ফিমেলের আলাদা আলাদা থাকে। এখন কত আমার ডেফিসিয়েন্সিস সেটা তুমি কাউন্ট করো, সেটা তুমি কাউন্ট করো। প্রথমে আমি ফুলফিল করব আমার হচ্ছে কি স্টোরেজ, তারপরে আমি দেখি, এরপরে আমি দেখব আমার কি জানি বলে হিমোগ্লোবিন কতটা আমার কম আছে, সেইটুকু হিসাবে তোমার ক্যালকুলেট করে এরপর সেটাকে দিতে হবে, কভার করতে হবে, কারেক্ট করতে হবে। সেইটুকুই তোমাকে কারেক্ট করতে হবে, এর বেশি তুমি দিতে পারবে না। আচ্ছা, এটা সাধারণত যাদের ডেফিসিয়েন্সি থাকে তাদের অবশ্যই কিন্তু ইয়েতেও থাকবে, স্টোরেজও গন্ডগোল থাকবে। স্টোরেজ আয়রন রিপ্লেস হতে ইট টেকস 3 to 6 মান্থ, 3 থেকে 6 মাস লাগে স্টোরেজ আয়রন করার জন্য। 3 থেকে 6 মাস। এখন এক একজনের এক এক রকমের থাকবে। স্টোরেজ আয়রনটা তোমাকে আয়রন অবশ্যই তোমার হিমোগ্লোবিন লেভেল আবার দেখে নিতে হবে করার পরে। যখন স্টোরেজ আয়রনটা হয়ে যাবে, তারপরে ডেফিসিয়েন্সি যেটা সেটাকে তুমি কভার করতে পারবা। আচ্ছা, হিমোগ্লোবিন লেভেল, এক্সপেক্টেড রাইজ ইন হিমোগ্লোবিন হচ্ছে 1 গ্রাম পার ডিএল পার উইক। এখন আমার কতটুকু ডেফিসিয়েন্সি আছে? এখন দেখা যায় যে
হিমোগ্লোবিনটা পার উইকে কতটুকু বাড়ে দেখো 1 গ্রাম পার ডিএল পার উইক বাড়ে 1 গ্রাম পার ডিএল পার উইক প্রতি উইকে 1 গ্রাম পার ডিএল বাড়ে সেই হিসাবে কিন্তু তোমাকে দিতে হবে ম্যাম স্টোরেজ আয়রনটা বাড়ানোর জন্য ম্যাম অ্যাসকর্বিক অ্যাসিড ইউজ করা যায় না? অ্যাসকর্বিক অ্যাসিড তো তোমার হচ্ছে আয়রনের অ্যাবজর্পশনটাকে তোমার ফ্যাসিলিটেট করবে মানে পক্ষান্তরে তো ম্যাম দেখা গেছে যে আলটিমেটলি সে আমরা কোন ফর্মে খাই আয়রনটা ওরাল আয়রনটা আমরা ফেরাস ফর্মে খাই ফেরাস ফর্ম not in the ferric form ferrous sulfate ferrous fumarate dietary iron is the ferric form তার মানে সাপ্লিমেন্টেশনে যেগুলো দিচ্ছি সেগুলো ম্যাক্সিমামে ফেরাস ফর্মে থাকে হ্যাঁ সাপ্লিমেন্টারি তোমার আমরা যদি ড্রাগ হিসেবে দিই সেটা ফেরাস ফর্ম কিন্তু আমরা ডায়েটারি যেটা আয়রন দেই সেটা তো সেটাই ফেরিক ফর্ম বলতেছিলে ম্যাম মানে আমরা মেইনলি যদি প্রেসক্রাইব করি সেটা তো হচ্ছে যে ম্যাম ড্রাগ হিসেবে সেটা ফেরাস ফর্ম বাট যদি আমরা যদি ন্যাচারাল সোর্স বা ফুড নেচারাল যেটা সেখানে অবশ্যই তুমি অ্যাসকর্বিক অ্যাসিড দিতে পারো লেবু খাবে ভিটামিন সি দিবা এগুলি সব দিবা তাহলে তো ম্যাম ওই যে কচুর শাকে তাহলে ফেরিক ফর্মে থাকে আয়রনটা আমরা যে কচুর শাক খাওয়ার কথা বলতেছি ওইটাতে তো ম্যাম তাহলে ফেরিক ফর্মে থাকে হ্যাঁ অবশ্যই ফেরিক ফর্মে থাকে ডায়েটারি আয়রন মানে তো ফেরিক ইয়েতে সেটার জন্য কচু শাক রান্না করার সময় কিন্তু আমাদের মা খালারা কিন্তু একটু লেবু দেয় টক দেয় এটা জানো লেবু দেয় টক দেয় তো ম্যাম গলা চুলকায় যায় সেজন্য ওইটা দেখো না দিলেও তো দেখো তোমার মানে এটা তো আয়রনের অ্যাবজর্পশন হওয়াটা তো ফ্যাসিলিটেট করে ফেললো ও কচুর শাক এত মজার খেতে অনেক মজা যারা রাঁধতে জানে তাদের হাতের কচুর শাক খুব মজা হয় আচ্ছা ফেইলিউর টু রেসপন্স মে বি ডিউ টু এটা ধরো তুমি দেওয়ার পরেও যদি দেখো সাধারণত হিমোগ্লোবিন রাইজ অফ 2 গ্রাম পার ডিএল আফটার 3 উইকস কিন্তু দেখা যায় 3 সপ্তাহ পরে এইভাবে দিলে পরে 2 গ্রাম পার ডিএল হয়ে যায় 3 সপ্তাহ পরে আচ্ছা যেটাই হোক ফেইলিউর টু রেসপন্স যদি হয় ধরো অনেকদিন খাওয়ার পর কয়েক মাস হইলো না কি কারণে হইতে পারে এই যে আয়রনের লেভেল ঠিক অ্যাবজর্পশনের প্রবলেম ম্যালঅ্যাবজর্পশন তারপর হচ্ছে কি কন্টিনিউড ব্লাড লসের জন্য হতে পারে অথবা তুমি ডিজিজটাকে ডায়াগনোসিস করতে পারো না যেই কারণে আয়রন ডেফিসিয়েন্সি সেটা আন্ডারলাইং কজটাকে আমরা আগে থেকে ডিটেক্ট প্রপারলি ইনকারেক্ট ডিটেকশন অফ দা কজ অফ দা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সেটার জন্য কন্টিনিউড ব্লাড লস অথবা তুমি ব্লাড লস হতে অথবা অর ম্যালঅ্যাবজর্পশন আজকে তো অনেক দেরি হয়ে গেল শুনো আরেকটা জিনিস মনে রেখো এখানে আরেকটা পিকুলারিটিস আছে আমরা সবসময় বলি যে ইমার্জেন্সিতে আমরা in case of emergency we need the intravenous or parenteral dose of the drug this is the peculiarity of the iron এখানে বলা হচ্ছে no benefit of the iron parenteral iron therapy or over the oral iron এখানে কিন্তু খুব একটা বেনিফিট না যে আমি ওরাল we give the parenteral iron it will correct very quickly no এখানে কিন্তু একটা peculiarities আরেকটা আছে if there is severe anemia you only transfuse blood transfusion করো not the iron বুঝাতে পারলাম ম্যাম এটা তো আয়রন দেয় ম্যাম যে পার উইকসে একটা করে দেওয়া হয় ম্যাম হ্যাঁ এটা আয়রন তুমি প্যারেন্টাল দিতে পারো কিন্তু কোনো ইয়ে নাই হ্যাঁ কখন দিবা যখন তোমার ম্যালঅ্যাবজর্পশন যদি হয় ওরালি দিলে পরে তখন তুমি প্যারেন্টাল দিবা কারণ আমার প্রশ্নটা ছিল যে নরমাল অ্যাবজর্পশন ঠিকমতো হচ্ছে এখন কি আয়রন ডেফিসিয়েন্সি প্যারেন্টাল আয়রন দিয়ে খুব তাড়াতাড়ি এটা কারেকশন হবে নো এটা কিন্তু বলা হয় যে এখন পর্যন্ত বলা হচ্ছে যে খুব একটা বেনিফিট নাই ওরাল আর প্যারেন্টাল দিয়ে একই রকমই মোটামুটি একই সময় তারা কারেকশন করবে খুব তাড়াতাড়ি কারেকশন করে না দে ডু নট কারেক্ট দা আয়রন ডেফিসিয়েন্সি ভেরি কুইকলি হ্যাঁ এখন ইফ দেয়ার ইজ এখন প্রতিদিন তুমি গুতা খাওয়ার দরকারটা কি তাহলে ওরালি দাও if there is no malabsorption syndrome you can give the iron orally daily if you inject the patient will be patient's compliance will be low patient নিতে চাবে আয়রনের খুব পেইনফুল কিন্তু আয়রন
ইনজেকশনটা। তো আজকে এই পর্যন্ত থাক, পরে আমরা হ্যাঁ